This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। একটা হরহিম করা ছবি, বিভৎস বাজে একটি ছবি যদি দেখতে হয় তাহলে কীরকম লাগে বলুন তো। বাংলাদেশ জুড়ে যেভাবে আর কি জঙ্গি সন্ত্রাসীরা যা শুরু করেছে তা কিন্তু কহতব্য নয়, এবং এটা আগামী সময় এটি যে সুদে আসলে ফেরত আসতে চলেছে এ ব্যাপারে নিশ্চিত করে বলা যায়। তার কারণ অতীতের বাংলাদেশে শুধু ঘটনা নয়, এখন যে চলমান যে সমস্ত জায়গায় হচ্ছে, সকালবেলা রাধারমন দাস তিনি টুইট করেন এবং হচ্ছে কীভাবে আর কি সেখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি বাংলাদেশে সেখানে করে দেওয়া হয়েছে, একেবারে যাকে বলে গুড়িয়ে দেওয়ার মতো করে তাকে পুরো বেআব্রু করে দেওয়া হয়েছে। এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরের এই যে বিগ্রহ করে এইভাবে অপমান করা, সেটা পরোক্ষে যে একেবারেই যে শক্তিগুলোকে কাজ করছে পর্দার আড়াল থেকে বসে ডক্টর ইউনূস তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই শুনছেন না, কিছুই কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই ব্যাপারটা কিন্তু ক্রমশ বিশ্বব্যাপীর কাছে প্রত্যেকটা দিন যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, প্রত্যেকটা ঘন্টা যাচ্ছে এবং এটা প্রতিষ্ঠিত হচ্ছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে একদিকে চলছেন এবং কথায় কথায় ভারতের সেভেন সিস্টার্সে কী করা যাবে, সেভেন সিস্টার্সে নাকি উত্তেজিত করে দেবে এবং সেভেন সিস্টার্স জুড়ে নাকি এক বিদ্রোহের খেলা শুরু হয়ে যাবে, এরকম গরম গরম হুমকি দিয়ে বাংলাদেশের যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের উৎসাহিত করছেন ডক্টর ইউনূস। এটা পরিষ্কার এবং এই পরিষ্কারভাবে এটা কিন্তু ক্রমশ লক্ষণীয় হচ্ছে। এবং ডক্টর ইউনূস আবার তার সাথে এই খেলাটাও খেলছেন যে কোথাও একটা জাতীয় ঐক্য তৈরি হবে, যেটা নিয়ে বলেছিলাম জাতীয় ঐক্য কীভাবে আওয়ামী লীগকে ছাড়া বা জাতীয় পার্টিকে ছাড়া কীভাবে সম্ভব। জাতীয় ঐক্য ধরতে গেলে প্রধান রাজনৈতিক দলকে কনফিডেন্সে নিয়ে আসা, বিচার বিভাগীয় তাদের সাথে যে আচরণগুলো করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, মাঠ দৌড় আদালতে যাওয়ার পথে, এটা কি বিচারকে কখনো, এটাই তো হচ্ছে বিচারের নামে প্রহসন তৈরি করা হচ্ছে, মানে বিচার কি হবে জানি না, তার আগেই হচ্ছে মারধর দিয়ে নিই। এই যে সমস্ত দিকগুলো আসছে সেটা কিন্তু গোটা বিশ্ববাসী দেখছে এবং ক্রমশ তারা শিহরিত হচ্ছে যে বাংলাদেশে যে ব্যাপক হারে হিন্দুদের উপর যে অত্যাচার, বিভিন্ন রকম সংখ্যালঘু জাতিগোষ্ঠী এবং বিশেষভাবে হচ্ছে ইসকনের মন্দির সেন্টার থেকে শুরু করে বিভিন্ন বিগ্রহের উপর যে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হচ্ছে, তাকে কেন্দ্র করে কিন্তু শুধু ভারতবর্ষে ক্রমশ কিন্তু একটা বাংলাদেশ বিদ্বেষ এখানে তৈরি হচ্ছে। এখন আমরা যেই ডিসেম্বর মাসে রয়েছি, 16ই ডিসেম্বর বিজয় দিবস আসছে এবং এই সময়টা তীব্র যুদ্ধ চলছিল 1971 সালে এবং যুদ্ধের প্রত্যেকটা দিন এক একটা জায়গায় এক একটা ডিভিশন আত্মসমর্পণ করছে এবং হচ্ছে ক্রমশ হচ্ছে রণাঙ্গন ছেড়ে পালাচ্ছে পাক বাহিনী। এবং এমতো অবস্থায় 2024-এ এসে স্যালুট করাচ্ছেন ডক্টর ইউনূস। রাজনীতিতে যিনি জিরো এবং হচ্ছে রাষ্ট্রনীতিতে তিনি হচ্ছে এখন বোঝার চেষ্টা করছেন, যাকে বলা হয় ইন্টার্নশিপ করছেন দেশ চালনার। এমতো পরিস্থিতিতে হচ্ছে কতগুলো সাঙ্গপাঙ্গ এবং হচ্ছে বিভিন্ন মতবাদের লোক, তারা এই যেমন ছবিতে দেখা যাচ্ছে ডক্টর আসিফ নজরুলকে মানে প্রায় সকলেই তাকে গালিবর্ষণ করছেন, প্রায় সকলেই, মানে এক এক দিন এক এক রকম কথা বলে, বিভিন্ন শক্তির সাথে তিনি বোঝাপড়া বা সমঝোতা করে চলেন। এই সমস্ত খবরগুলো প্রতি মুহূর্তে আসছে। বাংলাদেশে কেন হিন্দুরা নিরাপদ নয়, কেন বাংলাদেশে হচ্ছে এরকম সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিকতা চলতেই থাকছে, এর অবসান কবে কিভাবে হবে? সামনে 16ই ডিসেম্বর আসছে, আমরা জানি 16ই ডিসেম্বর কতটা ভারত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেটা ছিল। বিগত বিভিন্ন সরকারের রেজিমে এসছে, কখনো আওয়ামী লীগ, কখনো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, বা কখনো জাতীয় পায় হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু কখনো এইরকম পরিস্থিতিকে হয়েছে 16ই ডিসেম্বরের ক্ষেত্রে এক চরম উন্নাসিকতা দ্বারা দেখাচ্ছে। এতটাই ভারত বিদ্বেষ তৈরি হয়েছে। আর এই ভারত বিদ্বেষের মাসুল যে তাদের কতটা গুনতে হবে সাধারণ বাংলাদেশের মানুষের জন্য, যে কি অপরিসীম দুঃখ যন্ত্রণা তারা বয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, যে দেশ লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে তারা যেভাবে বেইজ্জত করছে, বেআব্রু করার চেষ্টা করেছেন, একটা দেশ থেকে লক্ষ্মী তো বিদায়ই নেবে
এবং হচ্ছে নারায়ণের ক্রোধ বর্ষিত হতে থাকবে হচ্ছে এই সমস্ত হচ্ছে পাষণ্ডদের উপর, যারা রাতের অন্ধকারে ভোরের দিকে এসে এই ধরনের নক্কারজনক কাজগুলো করে গোটা বিশ্বে মানবতাবাদকে তারা হেয় করছে। এরা কারা? এদেরকে বারবার আমরা চিহ্নিত করছি, আর প্লাস নিউজের শুরুর দিন থেকে বলেছি এরা কারা। এবং এদেরকে কেউ কেউ কখনো কখনো ভেবেছে না এরা সমন্বয়ক, এরা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এরা কোটা সংস্কার করতে চাইছে। বাংলাদেশের আম জনতা সেটা বুঝতে চেয়েছিলেন, তারা সমর্থন দিয়েছিলেন, কিন্তু যত দিন গেছে ক্রমশ তাদের সাথে এখন মানসিক যোজন দূরত্ব। তারা হচ্ছে বিভিন্ন সেক্রেটারিয়েটে তাদের দাপাদাপি, ফরেন ডেলিগেটসদেরকে কে কীভাবে রিসিভ করবে, বেশিরভাগ ফরেন ডেলিগেটস কি আসছে ঈশ্বরিয়ানে, তবে ভারতের বিদেশ সচিব যাচ্ছেন। ভারতের বিদেশ সচিব নিশ্চয়ই গিয়ে এই যে উগ্রতা, এই যে ভারত বিদ্বেষ, তার বিরুদ্ধে নিশ্চয়ই একটা বক্তব্য দেবেন। এই সমস্তর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনার পরিবর্তন এসেছিল। আমরা ফরহাদ মাজারের কথা বলেছিলাম, চিন্তক, দার্শনিক, কবি ফরহাদ মাজারকে আমরা চিনিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী বা এই বঙ্গের অনেকেই ফরহাদ মাজারকে জানতেন না সেভাবে। তিনি একজন বিশিষ্ট কবি, দার্শনিক এবং রাষ্ট্রনায়ক হিসাবে তিনি তার চিন্তাভাবনা তিনি দিতে থাকেন। এবং বাংলাদেশের তার যে তিনি কখনো কখনো মাওবাদী পথে নিজেকে ভাবনা চিন্তা করেছেন, কখনো ইসলামিক সুফিজমের দিকে তার যে বৈচিত্র্য ভাবনার, তিনি সরাসরি ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছেন যে বিভিন্ন যখন ধর্মীয় নেতা বা এদের, আপনি চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে এত নীরব কেন? আমি তো চিন্ময় কৃষ্ণ দাসের সাথে দেখা করেছি, ফরহাদ মাজার বলেছেন, এবং তাকে দেখে কখনোই আমার জঙ্গি, সন্ত্রাসী কোনোটাই মনে হয়নি। অথচ তার কোনো রকম একজন আদালতে তিনি যখন যাচ্ছে, মানে বিচারের জন্য যাচ্ছে, এরকম পেটানো হচ্ছে, যেভাবে গুম খুনের ভয় দেখানো হচ্ছে, তাতে কোন আইনজীবী লড়বেন? এই যে একটা হচ্ছে তিনি সতর্ক করতে চাইলেন, কিন্তু ডক্টর ইউনূসের কাছ থেকে কী বা পাওয়ার আছে? কিছুই পাননি ফরহাদ মাজার। তবুও একটু দেখব ফরহাদ মাজারের বক্তব্য। এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে, আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা, এটাকে এনগেজ করাটা, যারা আমাদের দুঃখ পেয়েছেন, কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা, আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে, এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন দেবার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি, একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে, এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। যেখানে ফরহাদ মাজারের মতো এরকম কবি, যার কবিতার বই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যিনি একজন দার্শনিক মানুষ এবং হচ্ছে প্রফেশনালি খুবই কোয়ালিফাইড পারসন, তিনি বলছেন আমার মনে হয়নি, দেশের বহু মানুষ প্রশ্ন করছেন, অথচ তাকে সিটিজেন কেস দেওয়া হচ্ছে, অত রাষ্ট্রদ্রোহিতা। এই তো বিপজ্জনক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। সেনাবাহিনীর উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, এবং ক্রমশ কিন্তু হাতের বাইরে কি ডক্টর ইউনূসের কাছে খেলাটা চলে গেল, যিনি ভেবেছিলেন এক নতুন বাংলাদেশ তৈরি করবেন,
সবাই চেয়েছিলেন নতুন বাংলাদেশ একটা প্রাণবন্ত হতে পারে, যেখানে আওয়ামী লীগের বিচার দরকার, কিন্তু বিচারের নামে কে বিচার করবে? আদালত না হিজবুত তাহরী? কে বিচার করবে? বিচার করবে বিচারক, নাকি হচ্ছে বিভিন্ন হচ্ছে যারা এরকম বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বরা? এরকম আমরা দেখতে পাচ্ছি রোল অফ বাংলাদেশ আর্মি, সেখানে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রোল অফ বাংলাদেশ আর্মি, এবং এই বিজ্ঞপ্তিতে কি রয়েছে সে ব্যাপারে আমি প্রথমেই রাখবো প্রতিরক্ষা ভাষ্যকার যিনি রয়েছেন আমাদের সঙ্গে, মিস্টার আর কে শ্রীবাস্তব, তিনি সঙ্গে রয়েছেন, রতন হাতি রাজনৈতিক বিশ্লেষক তিনি রয়েছেন আমাদের সঙ্গে, এবং সুচারু মিত্র আমাদের সাংবাদিক, আর প্লাস নিউজের সাংবাদিক সুচারু মিত্র। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তার ক্রমশ সীমান্তগুলোকে কিন্তু তারা ক্রমশ সুরক্ষিত করতে চাইছে। সীমান্ত জুড়ে এমন এক উত্তেজনা তৈরি হয়েছে, সে কারণ আমি তার কাছ থেকে জানতে চাইবো। মিস্টার আর কে শ্রীবাস্তব, বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, এই বাংলাদেশ সেনাবাহিনী তৈরির আগে ৭১ সালে যখন মুজিব বাহিনী, মুক্তি বাহিনী এবং ভারতীয় সেনাদের মানে মানে বুলডোজ করতে করতে, দুর্মুষ করতে করতে এগিয়ে চলেছে পাক হানাদার বাহিনী, দাঁড়াতে পারছে না। আর এখন কেউ কেউ বলছে ২০ কোটি বাংলাদেশ রেডি আছে। এটা কি এক ধরনের মূর্খামি? এটাকে এক ধরনের হচ্ছে নিজেদের সম্পর্কে একটু বেশি না বিপজ্জনক পদ্ধতি জায়গায় নিয়ে যেতে চলেছেন বাংলাদেশকে, যাতে হচ্ছে একেবারে ধ্বংসের রাস্তা তৈরি করা যায়? কোনটা? আমি যদি বলি জয় হিন্দ জয় বাংলা, এটা আমাদের মনে করিয়ে দেয় 1971 অপারেশনস। জয় হিন্দ আমাদের নেতাজি সুভাষ বোস দিয়েছিলেন, আর জয় বাংলা ওদের দেশভক্ত দিয়েছিল, আমরা দিইনি। জয় বাংলা স্লোগান বাংলাদেশের যারা স্বাধীনতা প্রেমী আছেন ওরা দিয়েছিলেন। আমাদের যখন সোলজারগুলো, আমাদের সৈনিকগুলো, ওটা নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, রাজস্থান হোক, দক্ষিণের হোক, যখন এটা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ওরা দেখা করতো, ওরা দুজন একটা মিলিটারি কমপ্লিমেন্ট দিত। আমাদের তরফ থেকে ছিল জয় হিন্দ, ওদের তরফ থেকে ছিল জয় বাংলা। এইটা আমাদের রিলেশন, এইটা আমাদের রিলেশন। জানেন আমাদের মোহাম্মদ ইউনূস এটা রিসেট করতে চলেছেন। রিসেটিংতে উনি কি কি হারিয়েছেন জানেন? তাহলে আপনি এই 21 তারিখে নভেম্বর মাসে আপনি বাংলাদেশের যেটা রেজিং ডেতে গেলেন কেন? বাংলাদেশ আর্মি রেজ হয়েছিল 21 নভেম্বর। কেন আপনি কেন যে গেছিলেন বাংলাদেশ আর্মি? তাহলে মানে আপনি বলছেন যে কোনো আমাদের মুক্তিযুদ্ধ হয়নি, তাহলে আর্মিও হয়নি। তাহলে আপনি যান পাকিস্তান আর্মি যেটা রেজ হয়েছে ওদিন আপনি ওদিন যেতেন, ওদিন মানাতেন। আপনি দুমুহ সাপ ডক্টর ইউনূস, আপনি দুমুহ সাপ, আপনি কথা কিছু বলেন, করছেন কিছু আরো, রাইট? আপনি এই তো দেখালেন আমরা এতে সর্বধর্মীয় একটা সভা হলো, কিন্তু ওর ফলে কি হলো? কালকে তো আমাদের চিটাগাঁও ছিল না, কালকে তো ঢাকা আছে। গত রাত্রিতে যে আমাদের মূর্তি ভাঙা হলো, এটা তো ঢাকাতেই আর্মি ক্যাম্প আছে, ঢাকাতেই আর্মি আছে, ঢাকাতে সব কিছু আছে। ওরা রিয়াকশন করতে পারেনি। একটা মেসেজ গেছে, একটা ওয়ান্স ইজ এর এক্সেপশন, কিন্তু মোর দেন ওয়ান্স ইট বিকামস এ রুল। আপনি একটা ভেরি মেটিকুলাসলি ডিজাইন একটা ন্যারেটিভ তুলছে। আমি আবারও এটা বলে দিই, ডক্টর মিস্টার আর কে শ্রীবাস্তব বলছে যদি এটা বিচ্ছিন্ন এরকম হতো তাহলে এটা এক্সেপশন ঘটা হচ্ছে, এটা বাংলাদেশে হয় না। কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা যখন ঘটতেই থাকে তখন এটা হয়ে যায় একটা ধারা বা আইন। এই ধারা বা আইনটাকে কি আমরা বলতে পারি মেটিকুলাস ডিজাইন? অ্যাবসলিউটলি। এটা তো আপনি যে কথা বলছেন ওটা শেখ হাসিনাও বলেছে 3 দিন আগে নিউ ইয়র্কে যখন উনি কথা বলছেন, এটা মেটিকুলাসলি ডিজাইন, রাইট? আর আবার একটা ইনি একটা ন্যারেটিভ তুলছেন, ওর একটা জিও স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন আছে, ওর একটা খুব ডিপ স্টেটেড টুল কিট নিয়ে এটা আছে। আমি আপনাকে বলি কার লাভ আছে এটা? আপনি হিন্দু করে আপনি একবার হলো, দুবার হলো, 3বার হলো, 5 আগস্টের পর 2000 থেকে বেশি একটা ঘটনা হলো, পর আপনি পরশুদিন আপনি করলেন, কালকে আমাদের একটা মন্দির আবার পুড়ে গেছে। কেন? এটা একটা ডিপ স্টেট আছে। আমরা বুঝতে পেরেছি আপনি কার ইশারায় আপনি নাচছেন যে পুতুল, নাহলে আপনার যেটা স্টুডেন্ট অ্যাডভাইজার আছে ওরা কারো থেকে পয়সা নিয়ে এটা সব করাচ্ছে, তাকে আমাদের রিলেশন বাংলাদেশের ভাই বোনের সঙ্গে খারাপ হয়ে যায়। আমি একটু রতনবাবুর কাছ থেকে চট্টগ্রাম, রংপুর, তারপর এক এক করে আস্তে আস্তে একেবারে খোদ মহানগরী ঢাকাতে লক্ষ্মীনারায়ণ মূর্তিকে হচ্ছে বেআব্রু করতে চাইছে। বাংলাদেশ থেকে তো এইরকম হচ্ছে লক্ষ্মী যদি বিদায় নেয় সেরকম একটা পরিস্থিতি আমরা দেখছি যে, এবং লক্ষণীয়ভাবে একটা জিনিস রতনবাবু আপনার কাছে জানতে চাইব, দেখুন গার্মেন্ট শ্রমিকদের যখন বিক্ষোভ উত্তেজনা যখন এটা মানে ক্রমশ চরম জায়গায় যাচ্ছে, তারা
ওয়েজ ডিমান্ড করেছিল যে এত খাটি পিটি আমাদের একটু বাড়তি টাকা দেওয়া হোক, একটু সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হোক। সেটাকে কোথায় গিয়ে ধর্মীয় এবং হচ্ছে সংখ্যালঘু মন্দির পোড়ানো দিয়ে একেবারে একটা অন্য দিকে নিয়ে চলে যাওয়া হলো। এইভাবে একের করে করে লক্ষ্মী বিদায় হচ্ছে, এরপর হচ্ছে নারায়ণের রোশানলে কি পড়তে চলেছে, রংপুর থেকে একদম খোদ রাজধানী ঢাকা কি ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের 3টে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন মূল যারা আজকের এই ঘটনার জন্য দায়ী, তাদের রিং লিডার ইউনূস সাহেব, তাদের ফিনান্স করছেন, তাদের লজিস্টিক্স দিচ্ছেন, তাদের সব রকম আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কয়েকটা মুসলিম কান্ট্রি, যারা মুসলিম কান্ট্রি আগে অনেক বেশি ছিল, এখন আন্তর্জাতিক চাপের কাছে G20 এবং ব্রিক্স এবং আমাদের কমনওয়েলথের চাপে পড়ে এখন অনেক মুসলিম কান্ট্রি তারা মুসলিম লাইন থেকে সরে এসে অনেকটা গণতান্ত্রিক হয়েছে। কয়েকটা কান্ট্রি আছে যারা একে ফুল সাপোর্ট করছে, তার মধ্যে অন্যতম পাকিস্তান। সন্ত্রাসবাদী দেশ এরা করছে। এই 3টে সংগঠন এরা হিন্দু মন্দির থেকে আরম্ভ করে কয়েক হাজার হিন্দু মন্দিরকে পুড়িয়েছে, কয়েক হাজার মহিলাকে ধর্ষণ করেছে, কয়েক হাজার মহিলা আহত হয়ে ভর্তি আছে হসপিটালে, চিকিৎসাও পাচ্ছে না। হ্যাঁ, এই পরিস্থিতি কিন্তু আরো দিনকে দিন বাড়বে। কিন্তু কেন বাড়ছে? আপনি বলছেন কেন বাড়বে, বাড়ছে? ডক্টর ইউনূস বা তাদের ইয়েরা বলছে এই সবই প্রচার, অপপ্রচার, এসব কিছুই হচ্ছে না। আচ্ছা, ঘটনার সমস্ত ছবি থেকে আরম্ভ করে আন্তর্জাতিক মিডিয়া থেকে আরম্ভ করে ফরেন মিডিয়ার কাছে সব ছবিপত্র আছে, এবং এছাড়া অনেক স্যাটেলাইট পিকচার আছে। আজ আধুনিক যুগে বাংলাদেশের ওপর প্রচুর স্যাটেলাইট ছাড়া আছে, এবং স্যাটেলাইট মাটির অভ্যন্তরে 225 ফুট অবধি তার ইনফরমেশন কালেক্ট করতে পারে। সেইটা সেরকম স্যাটেলাইট লাগানো আছে যাতে এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো আন্ডারগ্রাউন্ডে কি অর্গানাইজেশন কি অপারেশন করছে। ইন্ডিয়ার প্রায় 750 স্যাটেলাইট মহাকাশে আছে সারা বিশ্বে, ইসরো থেকে, চায়না থেকে আরম্ভ করে, নাসা থেকে আরম্ভ করে 4322টা স্যাটেলাইট আছে। তার মধ্যে অলরেডি বাংলাদেশের ওপর কিছু স্যাটেলাইট পোস্টিং করা হয়েছে ডিফেন্স সেক্রেটারি, অলরেডি সেখানে তার উপর সার্চিং চলছে কোথায় কোথায় আছে। সার্জিক্যাল স্ট্রাইক করতে গেলে স্যাটেলাইট ছাড়া সার্জিক্যাল স্ট্রাইক হয় না, সার্জিক্যাল স্ট্রাইক করতে গেলে স্যাটেলাইট ইনফরমেশন দরকার। সো অলরেডি তার পরিস্থিতি হয়েছে। এবং আমি আরও জানিয়ে রাখি পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনকে যে ভারতের মধ্যে 4000 কিলোমিটার যে বর্ডার আছে, তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 2200 কিলোমিটার, এছাড়া আসাম, ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলে বাকিটা, সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে। অলরেডি এয়ার ডিফেন্স সিস্টেম মোড়া হচ্ছে। আমি মনে করি 6 থেকে 7 দিন, 1 সপ্তাহের মধ্যে পুরো 4000 কিলোমিটার এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে চলে আসবে। এয়ার ডিফেন্স সিস্টেমটা কি? ব্যালিস্টিক মিসাইল যখন উড়বে ছাড়বে, সেটা এয়ারে বিস্ফোরণ হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে এবার কথা হচ্ছে এই হিন্দুদের যে ব্যাপার, এটা ওরা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? একটাই কারণ, যে আজকের ওরা পাকিস্তানের কাছে, ইউনূস এবং মুসলিম সন্ত্রাসবাদী দেশের কাছে তারা দায়িত্বপ্রাপ্ত যে আজকের এটাকে পূর্ব পাকিস্তান করতে হবে। এই পূর্ব পাকিস্তান করতে গেলে সবচেয়ে বাধা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। টোটাল পপুলেশনের প্রায় 9 to 10% পপুলেশন এরা, আর এরা সব আওয়ামী লীগের সমর্থক। অতএব জাতীয়তাবাদীর কথা বলে, গণতান্ত্রিক সংগঠনের কথা বলে, দেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগ। অতএব এর ডিজাইনটা করেছে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান, এদের সব মুছে দিতে হবে। ছাত্র আন্দোলন, এটাকে হাইলাইট করতে হবে। এটা কখনোই সম্ভব নয়। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম স্বাধীনতা যুদ্ধ 71 সালে শেখ মুজিবুর রহমানের হয়েছিল এবং স্বাধীন হয়েছে। আবার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, আবার আওয়ামী লীগের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, তার আন্ডারগ্রাউন্ড কাজ ওয়ার্ক শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি আসবো আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে, নিঃসন্দেহে এরকম কিছু রয়েছে। এবং আমরা যদি সীমান্তগুলোকে দেখি, আজকে সীমান্ত ভীষণ হচ্ছে ক্রমশ স্পর্শকাতর হয়ে উঠছে, এবং প্রতি মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তারা বলছেন যে ওখানে যখন হিন্দু বা সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হচ্ছে, তাহলে কেন জিনিসপত্র মানে প্রেরণ করা হবে? একদিকে ভারত বিদ্বেষ, একদিকে হচ্ছে এরকম নিগ্রহ যন্ত্রণা, একদিকে হচ্ছে নিজেদের একটা গৌরবময় অতীতকে অগ্রাহ্য করা। অর্থাৎ এই সমস্ত একটা জায়গা থেকে দাঁড়িয়ে আবার বাণিজ্যের ক্ষেত্রে অনেক রকম হচ্ছে, সেরকম নিষেধাজ্ঞা চাপানো না হলেও মানুষ অনেকেই এগিয়ে আসছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। আগামী দিনে
আর কি কি করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে সীমান্ত নিয়ে? না সুজিতা, বাংলাদেশ ইস্যু এখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু, এবং এই জায়গাটা থেকে দাঁড় করিয়ে এই ইস্যুটাকে যিনি প্রথম থেকে ধরে নিয়ে এগোনোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি 2 থেকে 3টে মুভমেন্ট দেখেছেন, কোনো মুভমেন্টেই কিন্তু ভারতীয় জনতা পার্টির ব্যানার তিনি ব্যবহার করতে দেননি। তিনি বলেছেন স্বেচ্ছায় সনাতনীরা বিশ্ব হিন্দু এক জায়গায় এসো, প্রথম র্যালি। তারপরে আপনি দেখেছেন পেট্রাপোল সীমান্তে, সেখানে ইউনুসকো সতর্ক বার্তা, এবং বারবার কালকে আমরা দেখলাম সনাতনীদের যে মিছিল একেবারে আপনার স্মৃতির মোড় পর্যন্ত এলো শ্যামবাজার থেকে। শুভেন্দু অধিকারীর খুব স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে বিশ্ব হিন্দু এক হলেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করা যাবে। এবং তার যে বক্তব্য খুব স্পেসিফাই করে দিচ্ছেন, তিনি বলছেন কলকাতা কর্পোরেশনের যে গার্বেজ রয়েছে, ভ্যাট যে রয়েছে, সেই ভ্যাট যদি বাংলাদেশে ফেলে দেওয়া হয়, মানে সেই ময়লা আবর্জনা যদি ফেলে দিলে হচ্ছে একটা ফেন্সিং লাগবে না, তাতেই বাংলাদেশ একেবারে মানে টান টান উত্তেজনার মধ্যে পড়বে। সূত্রের খবর, অমিত শাহ বলেছেন অন্য কোনো ইস্যু নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এই ইস্যুটাকেই তাকে হোম টাস্ক দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তিনি বলেছেন যে বাংলাদেশকে ইন্ধন দিচ্ছে যে দেশ পাকিস্তান, অমিত শাহের সঙ্গে কথা বলে নেবো, জলটা বন্ধ করে দিলেই সব টাইট হয়ে যাবে। ফলে এই বার্তা তিনি যখন দিচ্ছেন, এখানেই শেষ নয়, রাজনৈতিক হাওয়া কিন্তু গরম হয়ে উঠেছে এই বাজারে। আজকে বাম শক্তির একটি পোস্ট আপনাকে পড়ে শোনাই। মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি লিখেছেন বাবরি মসজিদের কথা মনে করিয়ে, বাবরি রায় মিলেছে, ইনসাফ নয়। এবার খানিকটা আগেই, 4 ঘন্টা আগেই বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি লিখেছেন সেকুলার, এবং মোহাম্মদ সেলিমের ওই পোস্টকে কোট করে তিনি লিখছেন, কমরেড তব লুঙ্গিতে আজ টান দিলে নিজে আসতে, দেশের ওপরে রাখিলে কোরআন, বগলে পুড়িলে কাস্তে। ফলে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই বাজারে কে সবচেয়ে বড় সনাতনী সেই লড়াই, আর এই বাংলাদেশে এখানে কে বড় সনাতনীর লড়াই থেকে সত্যিই তো সনাতনীরা যদি এটা হয়, শুভেন্দু অধিকারী তিনি সরাসরি ডাক দিয়েছেন বিশ্ব সনাতনী যারা বা হিন্দুদের একটা একতার কথা তিনি বলছেন। অনেকেই কেউ বলেন যে সনাতনীরা বা হিন্দুরা নাকি একত্র হতে জানে না বা পারে না, এই ধরনের নানা রকম রয়েছে। কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে বাংলাদেশ, বা তার সাথে পাকিস্তানের যে যোগসূত্র তৈরি হয়েছে, এটা কিন্তু বাংলাদেশ শুধু না, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কোনো মানুষ, ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মানুষ তারা এটাকে কখনোই ভালোভাবে চোখে দেখবেন। আমি আর কে শ্রীবাস্তবের কাছে আমি আবারও আসার আগে একটু দেখে নেব শুভেন্দু অধিকারী সুচারু তার সঙ্গে কথা বলেছে এবং ঠিক কী বলতে চাইছেন, একটু সংক্ষেপে আমরা একটু দেখে নেব। গতকালই মিছিলের ডাক দেওয়া হয়েছিল, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। শুভেন্দুদা, গতকালই আপনি ডাক দিয়েছিলেন, আর আজকে নাকি ইউনিস শোনা যাচ্ছে সংখ্যালঘু সংগঠনের সাথে মিটিং করে ডাক দিয়েছে। সন্ত সমাজ, সাধু সমাজ, সনাতন পরিষদ, রাষ্ট্রবাদী যুবকরা, মহিলারা সবাই পথে। একজনকে করতে হয়, পুজোতেও পুরোহিত থাকে, পুজোতেও পুষ্পাঞ্জলি যে দেয় সে ঋত্বিক থাকে। বলছি সেখানে বাংলাদেশ তাকত দেখাচ্ছে। দেখুন 10,000 হিন্দু, জলের ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, পোস্টার নেই, ব্যানার নেই, লিফলেট নেই। শরৎ কোটারি আর রাম কোটারি অমর রাহে। 500 বছরের স্বপ্ন, রাম মন্দির তৈরি হয়েছে, আর 6 ডিসেম্বর প্রত্যেক হিন্দুর কাছে বীরত্বের, শৌর্যের, গর্বের। পাকিস্তান বলছে তাদের অ্যাটম বোম নাকি বাংলাদেশের জন্য আছে, বলছে বাংলাদেশের জন্য পাকিস্তানের অ্যাটম বোম। 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা। আমাদের জল না গেলে বিপাশা কাবেরী থেকে জল খাওয়া জুটে না। জল দেয় ভারত, বড় বড় কথা বলছে। মোদিজি চাইলে কাল জল বন্ধ করে দিতে পারে। আজকে আমরা জল খাই, রান্না করে, স্নান করে, ওই জলটা আমরা দিই। যার জল নেই সে বড় বড়। আজকে ইউনুস সেখানে সংখ্যালঘু সংগঠনের সঙ্গে মিটিং করেছেন, বলছেন সংখ্যালঘুরা অত্যাচারিত। কলকাতা কর্পোরেশনের যা আবর্জনা আছে আমাদের কার্গো ফ্লাইটে ফেলে দিয়ে এলে ও ঢাকা পড়ে যাবে ইউনুস, আর কিছু লাগবে না, আর্মি লাগবে না।
আপনার কাছে শেষ প্রশ্ন শুভেন্দুদা, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে কি করবেন? জঙ্গিবাদের বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো গত কয়েক দশক ধরে ভূমিকা নিয়েছে, আমেরিকা, ভারতবর্ষ, ইউকে সহ, তারা নিশ্চিতভাবে এই জঙ্গিবাদ নির্মূল করার জন্য আমার বিশ্বাস জানুয়ারির 3য় সপ্তাহে যখন বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে তারা উদ্যোগ নেবেন, এই বিশ্বাস আছে। বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে, কেন আসবে কারণটা সবাই জানে। জানুয়ারির 3য় সপ্তাহে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সনাতনীদের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি বললেন একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে বিশ্বের রাজনীতিতে, এমনটাই কিন্তু তার মন্তব্য। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর+ নিউজ, কলকাতা। অনুষ্ঠানটা গতকাল ছিল, মঙ্গলবার আরও একটা বড় হচ্ছে শোডাউন হবে। আপনারা অবশ্যই আর+ নিউজের পর্দায় চোখ রাখবেন প্রতি মুহূর্তে ডিটেল পাওয়ার জন্যে। সকাল থেকে রাখবেন, সকাল থেকে। এবারের গন্তব্য হবে ঘোজাডাঙ্গা হচ্ছে একেবারে বসিরহাট সীমান্ত বাংলাদেশের সঙ্গে। সেখানে একের পর এক সীমান্তে উত্তেজনা এরকম তৈরি হয়েছে। বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জানি, ওয়ার এগেনস্ট টেরর, এই যে টুইন টাওয়ারের পর গোটা বিশ্ব এবং সেই সময় বাংলাদেশ সামিল হয়েছিল শেখ হাসিনা, এবং একেবারে তিনি দাঁত কপাটি উপরে দিয়েছিলেন, এটা সত্য, দাঁত কপাটি উপরে দিয়েছিলেন, যে কারণে হচ্ছে সেদিন থেকে মৌলবাদীরা টার্গেট করে তাকে রেখেছিল। যেদিন সুযোগ পাবে, সুযোগটা তারা পেয়েছিলেন শেখ হাসিনার ভাষায়, যে তাকে সেদিন মেরে ফেলা চক্র, ঠিক তার বাবার মতো 1975 সালের মতো। কিন্তু সেই সুযোগটা তারা পায়নি, হয়তো একটু আঙুল কামড়াচ্ছে, সেই জন্য মূল টার্গেট পাওয়া যায়নি। তারপর হচ্ছে নানা রকম ক্রিয়া প্রক্রিয়া, মন্দির, বিগ্রহ, নারী, গুম, খুন, কিছুই বাকি আর রইল না। বিশ্ব রাজনীতির পরিবর্তন 3য় সপ্তাহ এটা মানে হচ্ছে গোটা বিশ্বে। এই যে একটা এই টেরোরিজম আমরা দেখতে অভ্যস্ত 2001 সালের ওই যে ঘটনা টুইন টাওয়ারের পর থেকে। দেখুন কেন্দ্রবিন্দু চেঞ্জ হতে মানে থাকছে, 22, 23, 24 সালও অতিক্রান্ত হতে চলেছে। এই সময় থেকে এইবার হচ্ছে বাংলাদেশ, মানে আবারও ওই কথাটা বলবো, আ বাইল মুঝে মার, ডেকে নিয়ে এলো। দেখুন খুব ভালো আপনি বলছেন, আ বাইল মুঝে মার। বাংলাদেশ এখন সিচুয়েশনটা বহুত ফ্রেজাইল। নেক্সট 44 ডেজ, যেটা আমাদের রাজনেতা যিনি আছেন উনিও বলছেন যে 20 তারিখে যখন ট্রাম্প আসবেন সিচুয়েশনটা চেঞ্জ হবে, তার মানে অনলি 44 ডেজ। আর এই যে ডক্টর ইউনুস এই 44 ডেজের মধ্যে কি করবেন এটাই জানা উচিত, বিকজ 5 তারিখে এই ডিপ স্টেট যেটা ছিল, ডিপ স্টেট, মাহফুজ আলমের ডিপ স্টেট, ম্যাটিকুলাসলি প্ল্যান ডিপ স্টেট, ওরা কি করছে, টু বি ভেরি অনেস্ট, এটা খুব ওয়েল ফর্টিফাইড। আমি এটা আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি কেউ ক্লেম করে, ওরা জানে মাহফুজ আলম, সার্জেট বা আপনার কি হয় নাভেদ, এরা কি করছে, আর হেফাজতে ইসলাম বা জামাত ইসলাম ওখানে, আমি বলছি ওরা জানে না, আমরাও জানি না। তো ডিপ স্টেট ফর্টিফাইড অ্যাকশন নেক্সট 44 ডেজ, এটা খুব অত্যন্ত গম্ভীর, আর এটা এর জন্য একটা লং টার্ম পার্সপেক্টিভ, লং টার্ম জিনিস হবে। আমরা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে যদি আমরা যাই একটু দেখি, আপনি দেখুন আজকে ইমিডিয়েট এম কি আছে, ডক্টর প্রফেসর ইউনুস কিছু জানে না, উনি পুতুল, উনি মুখোশ, উনি কিছু জানেন না। ওনাকে গাইড করা হচ্ছে পেছন থেকে, এই যে স্টুডেন্টগুলো আছে, এই যে মৌলবাদী অর্গানাইজেশন আছে, ওরা করছে। নাও ওরা বুঝতে পেরেছে যে আমাদের ইন্ডিয়াতে যেটা ফল্ট লাইন এখন ডেভেলপ করার চেষ্টা করছে, আমাদের মাইনরিটি আর আমাদের মধ্যে একটা ঝগড়া করার সৃষ্টি করছে, আর ওরা ওর মধ্যে যোগ দিচ্ছে, আগুনে কাঠ দিচ্ছে। এটা কার, মানে হুজ রেসপন্সিবল, কারা এর পেছনে আছে, যেটা ইন্ডিয়ার মধ্যে একটা ডিস্টার্বেন্স, সোশ্যাল আনরেস্ট করার চেষ্টা করছে? আমরা যদি ভালো করে অ্যানালিসিস করে দেখি, তাহলে আমরা দেখব মিডল ইস্টে যদি কান্ট্রিগুলো আর ডেভেলপমেন্টগুলো দেখি আমরা, এখন সিরিয়া দেখুন আপনার, হঠাৎ এই ইলেকশন ট্রানজিশন টাইমে সিরিয়া হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেল, এটা আগে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল না। আর আসাদ যে ছিলেন উনি রাশিয়াতে আছেন, উনি চিন্তা করলেন আলাপিতে যেরকম তুর্কিয়ে যেরকম অ্যাডভান্স করেছে, আমরাও সারপ্রাইজ আছি, পুরো ওয়ার্ল্ড সারপ্রাইজ আছে কি হাউ কাম দ্য রিবেলস আর ফাইটিং অ্যাগেনস্ট আসাদ। আর ওরা কেন করলো, কি করে করলো, ওদের কি বাংলাদেশের সাথে কি কানেকশন আছে, ওটা আমি আপনাকে বলে দিচ্ছি। তুর্কি যেটা বর্ডারিং আপনার সিরিয়া,
ওরা চাইছে যে আমাদের ওয়ার্ল্ড লিডারশিপ আমি এজিউম করি, এখন ট্রানজিট পিরিয়ড আছে, জো বাইডেন প্যারালাইসিস হয়ে গেছে, আর ট্রাম্প আসার আগে এখন 40 দিন আরো বাকি আছে। এই তুর্কির আপনার ইউএভি ওটা যেটা আছে, ইউএভি অ্যান্ড আর্ম ড্রোন যেটা আছে, ওই বাংলাদেশ কিনেছে। ওর মধ্যে 12টার মধ্যে 6টা মিডিয়া রিপোর্ট আছে যে ওরা আমাদের বর্ডারে লাগিয়ে দিয়েছে। 6টা আর্ম ড্রোনস পারচেজ ফ্রম Turkey has been deployed by the Bangladesh army on the border to monitor our activities. কার অ্যাক্টিভিটিস মনিটর? আমরা তো কোনোদিন, আমাদের লক্ষ্য কোনোদিন ছিল না ওদের অ্যাটাক করার জন্য। দেন ওয়াই দিস আর্ম ড্রোন হ্যাভ কাম আপ, ওয়াই দে হ্যাভ বিন অ্যাক্টিভেটেড, রাইট? এটা আপনি একটু দেখুন ওরা কি করছে। মিডল ইস্ট যেখানে এমএম ইন ট্রাবল, যেখানে ইরান ইজ ইন ট্রাবল, যেখানে আপনার প্যালেস্টিনিয়ান আর ইন ট্রাবল, আর দে ফান্ডিং দিস ডিপ সিটেড লোককে আর টু ডাইভার্ট দ্য টেনশন ফ্রম দেয়ার অ্যান্ড ওনার্স যেটা আছে, হটস্পট যেটা আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। এই সংক্রান্ত ব্যাপারে একজন একটা মন্তব্য করেছেন, মন্তব্যটি খুব উল্লেখযোগ্য একটি মন্তব্য। সেই মন্তব্যটা দেখা দরকার, যেখানে আর্মির ক্ষেত্রে মন্তব্য হয়েছে শুধু সেনাবাহিনীর বিপদগামী সদস্যগুলো পক্ষপাত দুষ্ট আচরণ না করলে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা মুশকিল। মাথায় রাখবেন, সেনাবাহিনীর বিপদগামী সদস্যগুলোকে যদি তাদের যে মতিভ্রমের কারণে তারা কিন্তু অ্যাটাক নামাচ্ছে, চুপ করে দেখছে বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা অনেক ক্ষেত্রেই আগে আমরা এটাকে জনমতে আপনাদের কাছে বারবার এটাকে তুলে ধরা, যে আপনারা প্লে লিস্টগুলো দেখবেন সেখানে পেয়ে যাবেন। সেখানে কিন্তু বলা হয়েছে যে টপ লেভেলে পর্যায়ে সেকেন্ড টায়ার যা অফিসার দে আর কিন্তু হাইলি ইনফ্লুয়েন্স বাই র্যাডিক্যাল ইসলাম, এরকম কথা বিভিন্ন ক্ষেত্রে এসেছে। রিয়া মুনি এটা বলেছেন যে বাংলাদেশের পক্ষপাত দুষ্ট সেনাবাহিনী যে সদস্যরা তারা যদি পক্ষপাত দুষ্ট না হতেন তাহলে কিন্তু আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা মুশকিল। অ্যাবসলিউটলি কারেক্ট। আপনি দেখুন এই যে আমাদের 16 তারিখে বিজয় দিবসের জন্য যদি মুক্তিযোদ্ধা ওখান থেকে না আসে, তার মানে কি হলো? তার মানে এটা হলো জেনারেল ওয়াকুরুজ্জামান। আপনি 21 নভেম্বরে আপনি একটা আপনার বাংলাদেশ আর্মির যে আপনি রেজিং ডে করেছেন, সেলিব্রেট করেছেন, আপনি ইনক্যাপেবল, আপনার কোনো ওখানে চলছে না। তার মানে আপনি মুক্তিযোদ্ধাদের আপনি এত ভীতু যে আপনি একটা প্রফেসর একে বলতে ইউনুসকে বলতে পারছেন না কি আমি পাঠাচ্ছি এটা আর্মি টু আর্মি কন্ট্যাক্ট। আপনি আর্মি বা আপনি একটা পলিটিক্স প্লে করছেন, এটা দুটোর মধ্যে কোনো একটা জিনিস। আর আপনি মনে রাখবেন ওয়ার্ল্ড ওয়ারে কত সুন্দরভাবে বলা হয়েছে, গো হোম অ্যান্ড টেল দেম ফর ইউর টুমরো উই হ্যাভ গিভেন আওয়ার টুডে। এটা আমাদের কোহিমা ওয়ার সেমিটিতে লাগানো আছে। আর আপনি যদি পারমিট করেন, একটা কথা আছে, ওটা বলছে, আপনি যদি পারমিশন দেন স্যার, একটা শের আছে, শহীদों की चिताओं पर हर बर्स लगेंगे मेले, वतन पे मिटने वालों का यही एक निशान होगा। माने दिस इज द लास्ट सिग्नेचर ऑफ दोज हु सैक्रिफाइस देयर लाइफ फॉर द कंट्री। তাহলে আপনি কি করছেন? আপনি বলছেন যারা दोज हु सैक्रिफाइस देयर लाइफ ফর 1971 ওদের আপনি মুছে দেবেন, রিসেট করে দেবেন। হোয়াট হ্যাপেন্ড টু জিয়াউর রহমান? লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান led successfully the one of the sector which was in সেলেটে উনি আক্রমণ করেছিলেন। আপনি জিয়াউর রহমানের লেগেসিটা সেট করবেন, আপনি বিএনপি থেকে জিজ্ঞেস করুন। আপনি ইরশাদ, যিনি উনিও লড়েছিলেন, ইরশাদের জাতীয় পার্টি থেকে জিজ্ঞেস করুন আপনি কি করবেন। আপনার যতগুলো বই আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 1, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 3, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 8, ওদের কমান, ওদের সারাগুলো যারা ওই সময় 1971 যুদ্ধে পার্টিসিপেট করেছিল, যারা এখন যুদ্ধ বীর বিক্রম মানে কতগুলো ওরা নিয়েছে, ওদের কন্ট্রিবিউশন, যারা চেষ্টা নিয়ে যাদের রেবান লাগানো আছে, যোদ্ধার প্রতীক চিহ্ন লাগানো আছে, ওটা আপনি মুছে দেবেন। আর এই যে প্রবলেম যেটা আছে, এটা তো বীর ওদের মুক্তিযোদ্ধা নিয়েই তো হলো যে রিজার্ভেশন। আমার কোথাও আপনি বললেন রতনবাবু যে আন্ডারগ্রাউন্ডের একটা জায়গায় আওয়ামী লীগের রয়েছে। কিছুক্ষণ আগে রিয়ামনির যে বক্তব্যটা রেখেছেন যেটা খুব ইন্টারেস্টিং লাগলো, যে সেনাবাহিনী যারা হচ্ছে অবাধ্য এবং যারা করে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে টার্গেটিং বা হচ্ছে যেখানে ঝামেলা হচ্ছে সেখানে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিয়ে নিল, কিন্তু এক্সিকিউশনের ব্যাপারে তারা পক্ষপাত দুষ্ট পরিষ্কার বলছে। যখন আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন, আইনের শাসন আপনি মানতে চাইছেন না। আবার টার্গেটে রয়েছে আওয়ামী লীগ বা হচ্ছে এই সংখ্যালঘু জায়গাটা। এইটা যদি একবার হয় তাহলে আওয়ামী লীগের আসল খেলটা এবার তখন শুরু হবে। হাতে 42টা দিন। প্রথম কথা হচ্ছে ভারত সরকার তার সমস্ত রকমের যে ইন্টেলিজেন্সের যে 11টা পার্ট আছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অজিত ডোভালের আন্ডারে, তার 11টা যে সেকশন আছে, প্রত্যেকটা সেকশন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত। তারা কিন্তু সুপারভাবে কাজ করছে।
প্রথমেই বলে রাখি, বাংলাদেশের বর্ডারে প্রতিটা পয়েন্টে, সে ত্রিপুরা হোক, ফ্রন্ট হোক, এবং নর্থ ইস্টার্ন স্টেট হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, প্রতিটা জায়গাতেই আর্মি ডিপ্লয় করা হয়েছে এবং কোনো জায়গা নেই। আর একটা কথা হচ্ছে, মেন কথা, এই যে মামলাটা, আমি একটু এটা দরকার, হিন্দু সনাতনীদের যিনি জেলে রয়েছেন তার তো উকিল দাঁড়ালো না বলে মামলাটা আবার পিছিয়ে গেল 1 মাস। খুব পরিষ্কারভাবে বলছি, এবং এইটা ইসকন খুব, তাদের যে আন্তর্জাতিক কমিটি ব্যাপারটা খুব ভালোভাবে ভাবছে এবং খুব তাড়াতাড়ি, আমার মনে হয় এটা 2-3 দিনের মধ্যেই হেগ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কোর্টে, মানবাধিকার কমিশন কোর্টে এই মামলা হবে এবং তার ইসকনের দায়িত্বে, এবং তার বেলের জন্য আন্তর্জাতিক আদালতে হেগ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মানবাধিকার মানে কি সেটা ওরা যাবে, সে তো নিশ্চয়ই যাওয়া উচিত বা যাবে, ওরা যাবে, এই মামলাটা যাবে, কারণ নাহলে এখানে হবে না, এখানে তালিবানি শাসন, এখানে তাহলে আমার কথা হচ্ছে, আমরা যে চিন্ময় কৃষ্ণ বাবুর যে একটা লড়াই বা আন্দোলন, যে হিন্দুদের মুখ হয়ে ওঠা, এইটাকে এতটাই বিপজ্জনকভাবে, এতটাই নিষ্ঠুরভাবে, যেখানে কোনো রকমই হবে না। আমরা জানি যে অনেক প্রতিহিংসার রাজনীতি, মানে সেনাপ্রধান, ওখানে সেনার একটা বড় ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, রাজনীতিবিদদের একদম প্রকাশ থেকে হত্যা করে দেয়। জেনারেল জিয়ার ক্ষেত্রে হয়েছে, শেখ মুজিবরের ক্ষেত্রে হয়েছে। এটা অবশ্য ওয়াকারুজ্জামানের ইয়েতে, যে তিনি একটা প্যাসেজ তৈরি করেছেন ক্ষেত্রে, ফলে সেটা হয়তো ইতিহাস থেকে মনে রাখবে। আমার কথা হচ্ছে যে চিন্ময় দাসের ক্ষেত্রে আরো মানে ভোগান্তি আরো কিছুদিন হবে, মানে হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তারপর উনি বেল পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, ইউনুসের কপালে যে আগামী দিনে যে বিরাট দুঃখ অপেক্ষা করছে, সে দুঃখটা অনেক সাংঘাতিক। তার প্রমাণ হচ্ছে হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ তার নিজের জায়গায় বহাল আছে। সে যে কত বড় প্লেয়ার, ঠিক আসল সময় ওই মিস্টার সাহাবুদ্দিনকে বোঝা যাবে যে কত বড় প্লেয়ার। মানে প্লেয়ার মানে সেনাবাহিনী, তার সেনাবাহিনীর প্রধান, চিফ অফ আর্মি স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারে সুন্দর ব্যবস্থা আছে, এবং ইন্ডিয়ান ডিফেন্স, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও তার যথেষ্ট যোগাযোগ আছে, পরিকল্পনা মাফিক হিসেবে চলছে। এর প্রকাশ আমরা দেখতে পাবো কখন? ট্রাম্প শপথ নেবার পর, গাবার্ড জাতীয় নিরাপত্তার দায়িত্ব নেবার পর। বেশ, হ্যাঁ, এবং মানে আপনি বলছেন এটা গোটা বিষয়টা শুভেন্দু অধিকারীও বলছে, প্রত্যেকেই এটা, মানে এটাই আশাবাদী। কিন্তু আমি একটু, আপনি খুব সংক্ষেপে জেনে আমি অবশ্যই সুচারুর কাছে আসবো। এত আমরা জানি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের এরকম একটা অবস্থা, এরকম তো বাংলাদেশে এইরকম একটা জায়গা খুব শক্তপোক্তভাবে পেছনে শক্তি না থাকলে, এই বাংলাদেশের সামরিক শক্তি আপনার, তাতে ভারতের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির সাথে এরকম এটে ওঠা যায় না। তবু তারা একটা হুঙ্কার দিচ্ছেন। এটা কোথাও একটা জায়গায় একটা রক্তক্ষয়ী পর্যায় শুরু হতে চলেছে, যেটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। এরকম তো আমরা দেখেছি যুদ্ধের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে একটা খুব ভয়ঙ্কর একটা পর্যায়। অ্যাকচুয়ালি যারা চিন্তা ভাবনা করে এরা যারা মেটিকুলাসলি প্ল্যান করলো, ওরা তো ওদের ডিপেন্ডেন্ট ছিল কি যে মোহাম্মদ ইউনূসকে আনবো আমরা, আর তারপরে ওনার কাছে আপনার আমেরিকার একটা সাপোর্ট থাকবে। এটা হয়নি। আমেরিকান ইলেকশন হয়তো ওটা আমেরিকার জন্য আছে, কিন্তু ওর ফরেন পলিসি অনেক ডিপলি ইম্প্যাক্ট করেছে। আপনি বাংলাদেশের ইতিহাস দিয়ে দেখে নিন, আপনি 1971 দেখে নিন, তারপর দেখে নিন এই ইলেকশন যেটা হয়েছিল 1 জানুয়ারি 2024-এ, ওখানেও আমেরিকা একটা অ্যাক্টিভ রোল প্লে করেছিল। এটা গুটে একদম বিলকুল পাল্টে গেছে। অ্যান্ড তাই জন্য আমরা বলছি, আগস্ট থেকে নভেম্বর একটা ফেজ ছিল, নভেম্বর থেকে এখন পর্যন্ত একটা ফেজ চলছে। আর এই ফেজের খুব ডেঞ্জারাস, যেটা আপনি ঠিক বাবা বললেন, এটা খুব ডেঞ্জারাস ফেজ। নাও আমি বলে দিই, বাংলাদেশ আর্মি ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল আর্মি, ওয়ান অফ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার ইউএন মিশনে। ওরা সব এরকম সিচুয়েশন কন্টেন করতে, হ্যান্ডেল করতে ওরা দক্ষ আছে, ওরা সম্মান অর্জিত করেছে। তাহলে এটা করছে না কেন? এর মানে হলো কি ওয়াকর জামান, এটা টেস্টিং দ্য ওয়াটার আমরা বলি, টেস্টিং দ্য ওয়াটার। ওদের কাছে একটা অফিসার ক্লাস আছে, একটা অফিসার ক্লাসের মধ্যে দুটো গ্রুপ আছে, তিনটে গ্রুপ আছে। উপরে জেনারেল সাহেব, যিনি বারবার এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে এদিকে করছেন। একটা মিডল লেভেল অফিসার আছে, কর্নেল অ্যান্ড ব্রিগেডিয়ার, অ্যান্ড জুনিয়র অফিসার। জুনিয়র অফিসারের আমি কথা বলবো না, মেজর নবাব, কিন্তু এই কর্নেল অ্যান্ড ব্রিগেডিয়ার একটা ভেরি ভোলাটাইল ওদের লোক আছে, ওরা আইডিওলজিক্যালি ভেরি স্ট্রং। আপনি ওদের সবগুলো ট্রেনিং ম্যানুয়াল দেখে নিন বাংলাদেশ আর্মি।
আপনি যতগুলো ম্যানুয়াল দেখবেন 2023 যাতে এনডিসি হোক, ওদের কোনো ট্রেনিং, ওখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবিটা তো দিয়েছে। এই সেম ওয়াকুর জামান যিনি আছেন, উনি এজ এ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উনি তো বারবার লিখেছেন মুজিবুর রহমান সম্বন্ধে, উনি বড় বড় কথা বলেছেন। তো ও আর্মি যেটা মিডল, আর তারপর ওর নিচে আছে ওদের জওয়ানগুলো, জওয়ান অ্যান্ড অফিসার, ওখানকার জওয়ানদের আইকিউ অনেক হাই, ওরা অনেক অনেক এক্সপোজার পেয়েছে, ওদের অনেক হাই। ওরা কি করে রিয়েক্ট করবে ওটা আমি বলতে পারছি না। মনে আছে আপনার ভিজুয়াল 6 আগস্টে যখন ইউএন এর একটা গাড়ি ওরা ঢাকাতে পাঠালো টু কন্টেইন দ্য ফোর্সেস, এখন পাঠাচ্ছে না কেন? এখন ওদের গাড়ি চলছে না কেন? এটা চলছে না কেন? বিকজ অফ দ্য ডিজাইন। এই ডিজাইনটাই এটা ডেঞ্জারাস। আমাদের এই 40 ডেজ ইজ ভেরি ক্রুশিয়াল। ভালো হলো যে আপনি এটা বলছেন কি নেক্সট 44 ডেজ ইজ ভেরি ক্রুশিয়াল ফর দ্য অর্থাৎ বাংলাদেশের যারা সনাতন হিন্দু রয়েছেন বিভিন্ন জায়গায়, আগামী 40টা দিন বা 50টা দিন তাদের কাছে অত্যন্ত ক্রুশিয়াল, প্রত্যেকটা ঘন্টা সেকেন্ড, এবং হচ্ছে তবে সুযোগের অপেক্ষায় রয়েছে। যেটুকুনি আওয়ামী লীগ সম্পর্কে আমরা বুঝতে পারি দীর্ঘদিনের চর্চায়, সেই সব চরিত্রগুলো একটা রয়েছে না, ভবিষ্যতে তো নাটক হবে, ভবিষ্যতে এই ধরনের হবে, সেই সব চরিত্রগুলো মাহমুদুর রহমান, মাহফুজ আলম বা ফরহাদ মাজার হয়তো কখনো কখনো বলছেন এই মাহফুজ আলম তো বলতেন যে তার রাজনৈতিক গুরু হচ্ছে ফরহাদ মাজার, কিন্তু কিভাবে র্যাডিক্যালাইজেশন বা সমস্ত পদ্ধতি তিনটে কতগুলো প্রিন্সিপালসের উপর দাঁড়িয়ে থাকে। অত্যাধিক এই ভারত বিদ্বেষকে মেটাতে না পারলে সহজ টার্গেট হয়ে যায় তখন হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। ভারতের ফরহাদ মাজার ইউনুসের সঙ্গে বৈঠকে অনেক কথা বললেন, আমরা সেটা শুনেওছি বারে বারে, যে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন আটকে রাখা হবে, কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না, তিনি তো কোনো রাষ্ট্রদ্রোহী বক্তব্য রাখেননি, এটা ঠিক নয়, তিনি একজন বিখ্যাত কবি। কিন্তু ফরহাদ মাজার বলার পরেও কি বাংলাদেশের সংখ্যালঘুদের হিন্দুদের ওপর চাপ আক্রমণ বন্ধ হয়েছে? হয়নি। তার প্রমাণ চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অনুপম সেন, তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন। বিগত 1 মাস ধরে তার উপর চাপ তৈরি হচ্ছিল এবং তাকে ইসকনের সদস্য বানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছিল যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসেসের হয়ে তিনি নাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রচার চালাচ্ছেন। এরাই আবার বলছে যে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়া, এবং ওইখানে প্রত্যেককেই এখন ইসকনের সদস্য, এবং এটা ডিসইনফরমেশন নয় সুচারু? একদম তাই, ডিসইনফরমেশন। এবং ভারতীয় সংবাদ মাধ্যম যা দেখাচ্ছে বলছে সত্য না, তাহলে এগুলো কি? এবং অনুপম সেন শাহাবুদ্দিন সাহেবের কাছে যে ইস্তফা পত্র দিলেন তাতে কিন্তু তিনি ডিটেলস লিখেছেন যে কেন তিনি 2006 থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তিনি ভাইস চ্যান্সেলর। তিনি লিখছেন, ছাত্ররা, যে ছাত্রদেরকে আমি তৈরি করেছি তাদের মধ্যে অনেকে আছে আজকে সমন্বয়ক, তাদের ইন্ধনে যে চাপ আমার উপর তৈরি হচ্ছে, আমি কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্মীয় প্রচার করিনি, কিন্তু তা সত্ত্বেও তার উপর চাপ তৈরি হচ্ছিল যে তাকে রিজাইন করতে হবে যেন তেন প্রকারেন্ড। এবং তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আর পড়াতে চান না, তিনি অব্যাহতি চান। এবং শাহাবুদ্দিনের কাছে সেই ইস্তফাপত্র চাপে পড়ে গতকাল রাতে সুজিত দা, অনুপম সেনের মতন একজন বিদগ্ধ মানুষ, একজন শিক্ষাবিদ, যিনি এই প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে প্রচুর ছাত্রছাত্রীকে তৈরি করেছেন, তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন। তিনি সংখ্যালঘু হিন্দু সেখানে। এইটাই হচ্ছে একটা বড় দুর্ভাগ্যের একটা দিক যে 47-এর পর 71-এর পর এক এক করে হচ্ছে হিন্দু বিভিন্ন মানুষ, মেধাবী মানুষ, তারা এভাবে করতে যায়, প্রত্যেকে ভারতের দালাল, রয়ের দালাল, এই সমস্ত তকমা স্টিগমা দিয়ে তারা তাদের প্রিয় সেই মাতৃভূমি ছেড়ে তারা চলে যায়। এ বড় বেদনার, এ বড় দুঃখের, এ বড় যন্ত্রণার। কিন্তু প্রত্যেকটা বেদনা, যন্ত্রণা বা দুঃখের একটা অন্ত বা ইতি থাকে, সেই ইতির পর একটা নতুন একটা ভোর বা সূর্য হয়। হয়তো যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে কাঁচকলা দেখালেন যারা, আগামী নতুন বাংলাদেশটা ঠিক কোন পথে হতে পারে রতনবাবু? আপনি 42 দিন 44 দিন আমরা পেরিয়ে এসেছি, কোন পথে হতে পারে? ইটস আ ভেরি, আমি বলে দিচ্ছি, আমি আগের দিনও বলেছি, আজকে একটু ছোট করে স্মরণ করিয়ে দিই যে ইউনুস একটা ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যমে যারা ডেমোক্র্যাটের প্রচারের দায়িত্বে ছিল তাদের দিয়ে একটা সার্ভে করিয়ে দেখেছে ইউনুস যে 56% জনমত আওয়ামী লীগের পক্ষে আছে, 20% আছে জামাতের এবং 18% আছে বিএনপি। এবার হচ্ছে আর একটা ইন্ডিয়া আর একটা ইন্টেলিজেন্স, তাদের ইন্টেলিজেন্স দিয়ে তারা একটা সার্ভে করেছে। সেই সার্ভেতে তারা দেখেছে যে 82% বাংলাদেশের টোটাল জনসংখ্যার মানুষ যারা সন্ত্রাসী, জঙ্গিপনা এবং মৌলবাদী পছন্দ করে না, যারা এলিট মুসলিম
তারা কেউ এইসব পছন্দ করে না, তারা ব্যবসাদার লোক, তারা এইসব সন্ত্রাস, তারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার চায়, তারা হিন্দুরা থাক একসঙ্গে, তারা থাকতে চায়। 18% লোক হচ্ছে এই জামাত হিজবুলের, এটা হচ্ছে সমর্থক বা এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো। এটা একটা সার্ভে হয়ে গেছে অলরেডি। এবার আমি একটা কথা বলছি, পাকিস্তান তো এখানে তো 3টে সন্ত্রাসবাদী সংগঠন, না, আমি আর সন্ত্রাসের সময় অতিক্রান্ত হচ্ছে পাকিস্তান সন্ত্রাস সাপোর্ট দিচ্ছে, পাকিস্তান আইএসআই ইন্টেলিজেন্স পুরো পাকিস্তান করতে চায়। নতুন বাংলাদেশে আমি বলে দিচ্ছি, বাংলাদেশে সামরিক শাসনে আসবে একদম 100%, 500%, এবং এটা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান মিলিতভাবে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতি ঘোষণা করবে এবং সেনাপ্রধান দায়িত্ব নেবে, এবং পরবর্তীকালে সেনাপ্রধান এবং বাংলাদেশের হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ শাহাবুদ্দিন ভারত সরকারের কাছে আমরা কি এটা ধরতে পারি সেই কুখ্যাত অপারেশন সার্চলাইট, অপারেশন টুইলাইটটা কিরকম হতে পারে? দেখুন, এই যে আজকে প্রস্তুতি এসছে আমাদের বাংলাদেশে, সময় শেষ, আজকে শেষ আছে, এই যে প্রস্তুতিটা যেটা হয়েছে ওখানে One-liner দাদা। হিন্দু অনলাইনে, ওকে, কালকে আমাদের ফরেন সেক্রেটারি এখন বাংলাদেশে যাচ্ছেন, কিছু হবে না। এইটা ওদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। ইন্টারিম গভর্নমেন্ট, কোনো হেড স্টেট ওদেরকে মানছে না, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এইটাই নিয়ে ওদের বিক্ষোভকে আমাদেরকে মানা হচ্ছে না কেন? বেশ, ধন্যবাদ আজকে রতন হাতি আপনাকে, ধন্যবাদ মিস্টার আর কে শ্রীবাস্তব আপনাকে, সুচারু মিত্র তোমাকেও ধন্যবাদ। আপনাদেরকে যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।